সেকেন্ডের বদলে তা মিনিট কয়েক পরপর সক্রিয় ভূমিকা পালন করছে। ওনা উঠিয়ে পুরো শরীর পেঁচিয়ে নিল ও। ইপ্তি এতক্ষণ একদৃষ্টে তাকিয়েছিল ওর গায়ে। দিদার এহেন কর্মকাণ্ডে চোখ ফিরিয়ে পুবে ঘুরিয়ে নিল। গায়ের সাদা শার্ট বৃষ্টির তোড়ে ভিজে পেট ও পিঠের সাথে লেগে গেছে ওর। ভেজা চুলগুলো সামনে এসে কপালের উপর পড়ে আছে ঝাঁকড়া ঝাঁকড়া। দুহাত মুঠো করে রাখা, খালি পায়ে দু কদম এগোলো ইপ্তি। তিতার নারী অলঙ্কার সত্তা ভয় পেল দারুণ। সেই ভয়টা গত প্রায় অর্ধেক মাস ইপ্তির সাথে থেকে সে পায়নি। ইপ্তির চোখের ভাষা বর্তমানে অদ্ভুত ঠেকছে তিতার কাছে, কেমন যেন ধারালো অথচ অধুরা। এই দৃষ্টির ভাষা বোঝে না তিতা। এতগুলো বছর যাবৎ এই মানুষটাকে চেনার পর এমন দৃষ্টি না সে আগে কখনো দেখেছে আর না উপলব্ধি করতে পেরেছে। তবে আজ কেন? প্রশ্নটা দ্বিধার মনে আসার সাথে সাথে বেশ আতঙ্ক এসে উপস্থিত হলো। আতঙ্কিত রমণী নিজেকে আপাতত অপরিচিত এই পুরুষতে বাচ্চাতে হাত দিয়ে প্রাচীর তৈরি করার চেষ্টা করলো। তার আগেই তার সামনে এগিয়ে আসা পুষ্টির মাঝে ইপ্তি থমকে দাঁড়ালো, ঘাড় কাত করে একবার ভালোভাবে সামনে আতঙ্কিত চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা ভীত রমণীকে দেখে নিল। চেহারার হাবভাব গম্ভীর রূপ ধারণ করলো ইপ্তি। পেঁচালো ও 2 কদম 4 কদম, অতঃপর পেছন ফিরে হাঁটা ধরল ইপ্তি। কৃষ্ণকালো আকাশে বজ্র মেঘের সংঘর্ষণের সাথে সাথে তিতার মন মস্তিষ্কে হঠাৎ কি হলো তা সে নিজেও জানে না। দ্রুত পায়ে সামনে এগুলো তিতা। বেজা ঠান্ডায় অনবরত কম্পয়মানরত হাতে ইপ্তির পেশিভুল শক্ত হাতে চেপেতে হলো। মৃদুস্বরে ডাকলো, ইফতি। ইপ্তি দাঁড়িয়ে পড়লো, ফিরে তাকলো তিধার দিকে। দৃষ্টি নত রেখে পেছালো তিধা। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো মাথা নিচু করে ইপ্তি। এক হাত পকেটে গুজে আরেক হাত তিধার পাশের দেওয়ালে আটকে দিয়ে ওর দিকে ঝুঁকে প্রশ্ন করলো, হোয়াটস রং উইথ ইউ ত্রিধারা আরিত্রিকা? তিধা জবাব দিল না। মাথা যতটা সম্ভব নুয়ে নতজানু হয়ে দাঁড়িয়ে রইল। ইপ্তি অনেকক্ষণ জবাবের আশায় তাকিয়ে রইল তিধার দিকে, কিন্তু অপর পক্ষ হতে আশানুরূপ কোনো জবাব আসলো না। ইপ্তি ধৈর্যের বাঁধ ভাঙল। আরও 2 কদম এগিয়ে মাঝের ইঞ্চি খানিক দূরত্বটুকু মিটিয়ে নিল। তিধা তবুও কিছু বলল না, নড়ল না, সরু আসলো না। চোখ জোড়া ওর মুখে কিছুক্ষণ নিনিমেষ বিচন করে ইপ্তি প্রশ্ন করলো, কাছে আসলাম অথচ কিছু বললি না যে? সবসময়কার মতো চিৎকার চেঁচামেচিও হাত পা ছোড়াছড়িও নেই, কারণ কি? তিধার চোখের পাতা কেঁপে কেঁপে উঠল। ইপ্তি রাগ ঢাকিন সোজা সাপটা প্রশ্নে লজ্জায় মাথা খেয়ে ও বলল, এমনি আমার ইচ্ছা। ইপ্তি বাঁকা হাসলো উপহাসের হাসি। আলতো ছুঁয়ে দিল তিধার নরম ভেজা গাল। সেখানে লেপ্টে থাকা চুলগুলো শাহাদাত আঙ্গুল দ্বারা সরিয়ে দিয়ে তুতনি চেপে ধরে নতজানু মুখ উঠালো তিধার। তিধা চোখ সরিয়ে নিল। গাধা একটা, তাকা আমার দিকে। ইপ্তি ধমক দিল। ধমকে ওর চোখে চোখ রাখলো তিধা। ইপ্তি ব্যগ্য হেসে বলল, ভালো করে চেয়ে দেখ, তোর সামনে একজন হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ পুরুষ দাঁড়িয়ে আছে, যার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে বেনসন আর গোল্ডলিফের ধোয়া, অথচ ঠোঁটে মিশে আছে শুধুমাত্র এক নারীর নেশাক্ত ঠোঁটের স্বাদ। তিধা লজ্জে কুকড়ে গেল। তা দেখে ইপ্তি আবারও বলল, বড্ড বেহায়া হয়ে গেছি রে, কি করা যায় বলতো? তিধা আবারও মাথা নত করে ফেল। ইপ্তি পুনরায় ওর থুতনিতে হাত রেখে মুখ ঠেকালো। তিধা চোখ বন্ধ করে রেখেছে। উচ্ছৃঙ্খল ভঙ্গিতে হেসে ইপ্তি ওকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, সায় দিচ্ছিস? তিধা কোনো কথা বলল না। শরীর কেঁপে উঠল ওর। বৃষ্টির দৌড় ততক্ষণে আরো বেড়েছে। ইপ্তি আর অনুমতির ধার ধারল না। তিধার নীরবতা দেখে যা বোঝা বুঝে নিয়েছে ও। এক পশলা বৃষ্টি এসে সমস্ত শরীরকে জাপটে জড়িয়ে নিয়েছে। একটা নয়, 2টো শরীরকে, 2জন নরনারীর। ইপ্তির হাত দুটো তিধার পিঠে লেপ্তে আছে। 2 জোড়া ওষ্ঠাধরের মাঝে হতে কয়েক ফোঁটা বৃষ্টির জল গড়িয়ে পড়ল। তিধা আবেশে চোখ বুঝল। ইপ্তির জিম করা বানানো শক্তপোক্ত বাহু খামচে ধরল। মনে মনে নিজেকে দীক্ষা দিয়ে শুধালো, টিনেজ বয়স নয়, তবুও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে এমন ভয়ানক যন্ত্রণা কেন? কেন চুপ আছি? বাধা দেওয়া উচিত, অথচ উপভোগ করছি কেন? আমাকে কি টিনেজে মেয়েদের সাথে তুলনা করা যায়? আর আর ইফতিকে একজন সুদর্শন চৌকস চতুর লোক হিসেবে? তিধা একবার ভাবলো ইপ্তির বুকে ধাক্কা দিয়ে প্রতিবারের মতো সরিয়ে দিবে। এসব তো ভয়াবহ অন্যায়। কাল যার সাথে ডিভোর্স হবে তার সাথে ঘনিষ্ঠ হতো পাপ। সজ্ঞানে এসেছে এমন পাপ সে করছে কিভাবে? এমনও তো নয় যে ভালোবাসাটা 2 পাক্ষিক। এই ভালোবাসা তো 1 পাক্ষিক।
ওর দিক থেকে। তাহলে ইপ্তি কেন ওর কাছে আসছে? শুধু কি পরশিক আকাঙ্ক্ষা, নাকি অন্য কিছু? যেটার আশা দ্বিধা করেছে সেটা তো নাও হতে পারে। বন্ধু থাকাকালীন তো ইপ্তি এমন কিছু কোশ্চেন কালও করেনি। বিয়ে নামক একটা বন্ধনে আবদ্ধ হয়ে হঠাৎ কেন বদলে গেল? নাকি এমন মনোভাব এর আগে থেকেই ছিল? তাহলে দ্বিধা এসবে সে সায় দিচ্ছে কেন? প্রশ্নগুলো এখন বারংবার মনে উকি দেওয়ার পরও দায়ী সারাভাবে সরে আসতে পারছে না দ্বিধা, আর না পারছে বাধা দিতে। ইপ্তি কোলে তুলে নিল ওকে। দ্বিধা ঝুঁকে পড়ার আগেই ওর গলা জড়িয়ে ধরল দুই হাত দিয়ে। সে পার হয়ে রুমে এসে ওকে কোল থেকে নামিয়ে আলমিরা থেকে শার্ট প্যান্ট নিয়ে বাথরুমে ঢুকে গেল ইপ্তি। দ্বিধা নাজুক হয়ে পড়ল। কাপাতে ড্রয়ার থেকে এক সেট ফ্রক পোশাক নিয়ে নিল। মিনিট 5 মাথায় ইপ্তি বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দ্বিধা দৌড়ে বাথরুমে চলে গেল। দরজা আটকে দরজায় হেলেন দিয়ে বুকে হাত রেখে হাঁপ ছেড়ে বাঁচল। ফিসফিসে বলল, বেঁচে গেছি বাপ। আজকে আর এখান থেকে বের হয়ে শেয়ালের মুখের সামনে পড়ছি না। সারা রাত দরকার হয়ে এখানে কাটিয়ে দিব। 20 মিনিট কেটে গেছে। দিদা এখনো বাথরুমে আছে। ভেজা পোশাক পাল্টে শুকনো পোশাক পরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাইরে থেকে চেঁচামেচি শোনা গেল। ত্রিধা, এই ত্রিধা, বেরিয়ে আয়। হারামির বাচ্চা, আজকে তোকে খুন করে মাটি চাপা দেব। খুন করার কথা শুনে দিদার অন্তরাত্মা শুকিয়ে গেল। বাড়ি থেকে আবারও শোনা গেল, আর একবার বলছি, বেরিয়ে আয়, না হলে কি করব তুই চিন্তাও করতে পারছিস না। এই বাড়ির স্টোর রুমে কিন্তু কুড়াল আছে। দিদার দেরি করলো না, সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। ইপ্তের হাত টান মেরে বের করে নিয়ে আসলো। দিদাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলো। কোমরে মোটামুটি ব্যথা পেলেও প্রকাশ করার সুযোগ পেল না দ্বিধা। তার আগে ইপ্তি বিছানার উপর উঠে এসে জেকে ধরল ওকে। দু হাতে আটকে রেখে প্রশ্ন করলো, তুই এতক্ষণ বাথরুমে কি করছিলি? নিশ্চয়ই ঘুমিয়ে পড়িসনি। আমার ভয়ে ওখানে ঘাপটি মেরে বসেছিলি, তাই না? শালা হারামি কোথাকার, ভালোবাসা দেখাচ্ছি, সহ্য হচ্ছে না। কানের নিচে দুটো বসিয়ে দিলে ভালো লাগবে। দিদা ওঠার চেষ্টা করলো। ইপ্তি আটকে দিল ওকে। বলল, শুয়ে থাক এখানে, নড়বি না। ইপ্তি উঠে গিয়ে ডিম লাইট অফ করে দিয়ে আসলো। দিদা চমকে উঠল। ইপ্তি বিছানায় উঠে আসতে আতঙ্কিত স্বরে পড়ল। লাইট অফ করলি কেন? ইপ্তি জবাব দিল না। বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে দিদার কাছে এগুলো। দিদা ভর্ত স্বরে পড়ল, সোফায় গিয়ে ঘুমা। এখানে কি চাই? তোকে চাই। ইপ্তির কণ্ঠস্বরে মোহ মাদকতা, চোখে অদ্ভুত আলোক প্রজ্জ্বল। দিদা কেঁপে উঠতেই ওর বাহু ধরে আগলে নিল ইপ্তি। ওর দিকে তাকালো না দিদা, চোখ নামিয়ে নিল। ইপ্তি ওর গালে হাত রেখে বলল, অসুবিধা আছে কোনো? দিদা জবাব দিতে চেয়েও পারল না। ইপ্তি এবার বেডসাইড ল্যাম্পও নিভিয়ে দিল। কিছু সময়ের ব্যবধানে দিদা ভীত স্বরে বলে উঠল, ইফতি, এসব ঠিক হচ্ছে না। অনেক বড় ভুল হয়ে যাচ্ছে, প্লিজ। ইপ্তি মোহিত স্বরে বলল, হুশ, চুপ, ডিস্টার্ব করিস না, কাছে আয়। রাত প্রায় 3:30। দিদা বিছানা থেকে উঠে দাঁড়ালো। ইপ্তি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওর খালি বুকের উপরে পাতলা কাঁথাটা টেনে দিল। এই বুকের উপরেই এতক্ষণ ঘুমিয়ে আবিষ্ট ছিল ও। দিদা কালো পেক্ষুপন করলো না। জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে যে ফ্রেশ হয়ে আসলো। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে দিদার খেয়াল হলো ইপ্তির ফোন বেডসাইড টেবিলের উপর রাখা আছে। সুযোগ হাতছাড়া করতে চাইল না দ্বিধা। দ্রুত এগিয়ে গিয়ে ওর ফোনটা হাতে তুলে নিয়ে সপ্তপনে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে দ্বিধা। হাত পা রীতিমতো কাঁপছে ওর। বিস্মিত চাহনিতে অবিশ্বাসের আভা, হাতে একটা মুখে। দ্বিধা বিড়বিড়িয়ে বলল, এসব আমার সাথে কি হচ্ছে আল্লাহ? কেন হচ্ছে এমন? সবাই প্রতারক, সবাই খারাপ। কাকে দোষারোপ করব? নিজেকে, অন্যকে, অন্যজনকে, নাকি ভাগ্যকে? ফুলের বসে পড়ল দ্বিধা। দেওয়ালে পিঠ থেকে বসে মাথায় হাত চেপে ধরলো। অশ্রু নিপাত করতে করতে আজাই করতে লাগলো। এত বড় ভুল আমি করলাম কিভাবে? কেন করলাম? মোহাবিষ্ট হয়ে ভুলে আবদ্ধ হলাম। ছলনায় পড়েছিলাম, পুরুষ মানুষের ছলনায়। আমিও বা কম কিসে? বোকার মতো চুপ করে রইলাম, বাধা দিলাম না কেন? এবার আমি কি করব? ঠাঁই হবে কোথায়? যা দেখছি তাই যদি সত্যি হয় তবে সবার থেকে দূরে সরে যাব, অনেক দূরে। ইফতি মর্তুজার তারেক ইকবালের কাছ থেকেও। দুজনেই
কেউ কারো চেয়ে কম নয়। দ্বিধা ডুকরে কেঁদে ফেল, কপাল চাপড়ে বলল, সামান্যতম কতিপয় সুখে মোহাবিষ্ট হয়ে জীবনের সবচেয়ে বড় পাপ করে ফেলা অধমকে তুমি তুলে নাও হে সৃষ্টিকর্তা। আসন্ন ভবিষ্যৎ থেকে বাঁচাতে না হয় মৃত্যু দাও। দ্বিধা উঠল না, সেখানে কাঁদতে কাঁদতে বেহুশের মতো পড়ে রইল। মুখের ওপর অগোছালো ভেজা চুলগুলো সব এসে জড়ো হলো, সেগুলোকে সরাল না দ্বিধা, ওভাবেই পড়ে থাকতে দিল। ফ্লোরের এক হাত ভর করে দেওয়ালে শক্ত করে পিঠ ঠেকিয়ে বসলো দ্বিধা, মাথাটা দেওয়ালের ঠাই স্বরূপ রাখলো, বিড়বিড় করে বলল, না না, আমাকে তুমি বাঁচার শক্তি দাও আল্লাহ। মা তো জন্মের কিছু বছরের মধ্যেই মরে গেল, তার সাথে সামান্যতম স্মৃতিটুকুও মনে নেই। এক বাবা ছিল আর ইফতি এসেছিল অনারম্বর জীবনে, তাদেরকেও আজ হারিয়ে ফেলবো স্বেচ্ছায়। আমি অনাথ হয়ে গেলাম। এই এতিম মেয়েটাকে তুমি ধৈর্য শক্তি দাও, সব কিছু সহ্য করে যেন উঠে দাঁড়াতে পারি, নিঃস্ব কাঙাল না হই। সোফার হাতলে হাত রেখে ভর দিয়ে উঠে দাঁড়ালো দ্বিধা। ইফতির ফোন সোফার উপরেই পড়ে আছে। দুজন কাছের মানুষ, যার কিনা তিধার মায়ের অস্তিত্বের একমাত্র স্মৃতি, তাদের ফোন নাম্বারটা বেশ ভালোভাবেই মনে আছে তিধার। নিজের বাবা ইফতি আর সেই দুজনকে নিজের জীবনে সর্বাধিক গুরুত্ব দেওয়া, তাদের ফোন নাম্বার এনে নিজের বাবা ইফতি আর সেই দুজনকে নিজের জীবনে সর্বাধিক গুরুত্ব দেওয়ায় তাদের ফোন নাম্বার মনে রাখা তার জন্য অসাধারণ কোনো ব্যাপার নয়। আজ বরং এই সাধারণ ব্যাপারটুকু দ্বিধার কাজে লাগবে বলে মনে হলো ওর। ইফতি কর্পোরেট জগতের মানুষ, সেলফোনের সিমে তার সবসময় থাকে অঢেল ব্যালেন্স। দ্বিধা একবার দ্বিধান্বিত হলো, ভাবলো এত রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন দেওয়া ঠিক হবে না। কিছুক্ষণ পরে আবারও সিদ্ধান্ত বদল করলো দ্বিধা। ভালো থাকার, ঘৃণা থেকে বেঁচে থাকার এই একমাত্র এবং শেষ সুযোগ ওর জন্য। এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। শেষ একটা চেষ্টা বরং করে দেখুক। কতগুলো ভেবে ইফতির সেলফোনের কল লিস্টে প্রবেশ করলো দ্বিধা। মুখস্থ থাকা নাম্বারটা ডায়াল করে কল করলো। দিদাকে চমকে দিয়ে কল রিসিভ হলো। 2-3 বার রিং বাজতেই দিদা উত্তেজিত, কাপা হাতে ফোন কানে তুলো। হ্যালো, কে? ফোনে ওপাশ হতে একটা চিকন নারী কণ্ঠস্বর ভেসে আসতেই দ্বিধা কানারত গলায় পড়ল, হ্যালো মামিমা। কে, ত্রিধা? হ্যাঁ মামিমা, আমি ত্রিধা বলছি। ত্রিধা মা, তুই এত রাতে পেপার কি খাচ্ছিস নাকি? ফোনে ওপাশ হতে দিদার মামি তারিন বেগমের বিস্মিত কণ্ঠস্বর শোনা গেল। মামি আবারও উত্তেজিত কণ্ঠে বললেন, কোথায় আছিস মা তুই? ঠিক, আমি আছি এক জায়গায় মামিমা। সেই যে তোর বিয়ের দিন গেলাম, তুই যখন পালিয়ে গেলি তারপর আর থাকিনি সেখানে। ওরা তোর নামে অনেক দুর্নাম করেছিল, সহ্য করতে পারিনি, তাই চট্টগ্রামে ফিরে আসছি। তুই কেমন আছিস মা? পছন্দের মানুষের সাথে ভালো আছিস তো? দিদা উপহাসের ভঙ্গিতে হেসে বলল, ভালো তা আছে বটে, তার দুর্নাম কারা করলো? পাড়ার এবং সমাজের বিশিষ্টজনেরা নিশ্চয়ই। তা অবশ্য আমি জেনেছি, সে যাই হোক। মামা কোথায় মামিমা? এই তো পাশে ঘুম। ফোনের রিংটোনে আমার ঘুম ভেঙে গেছে। দাঁড়া, ডেকে দিচ্ছি তোর মামাকে। না না না, ডাকতে হবে না, কিছু কথা আছে, তোমাকেই বলি, মামাকে পরে জানিও। আচ্ছা শুনবক্ষণ, আগে আমার প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? তোর আপডেট দে। কোথায় তুই, কেমন আছিস, কার ফোন থেকে কল করেছিস? তোর ফোনে আজও কল করছিলাম, বন্ধ বলছে। হঠাৎ এসব কেন করলি রে মা? সব বলবো মামিমা, তবে ফোনে এত কথা বলা সম্ভব নয়। শোনো, ঘড়ির কাঁটায় 4টার ঘর পেরিয়েছে। মামিমার সাথে কথা শেষ করে মাত্র রুমে ফিরল দ্বিধা। অতিরিক্ত কান্নাকাটির ফলে শরীর দুর্বল হয়ে পড়েছে ওর। ইফতি তখনও ঘুমে আচ্ছন্ন। ওর গভীর ঘুমের সুযোগে যে কত সত্য ফাঁস হয়ে গেল দ্বিধার কাছে, এসব বোধহয় আদতে জানতে পারবে না ও। দ্বিধা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রেখে দিল সচেতনতার সাথে। ইফতির সামনে গিয়ে দাঁড়ালো, বুকে দুহাত গুজে বিড়বিড়িয়ে বলল, এই মুখটাকে এখন আমার ঘৃণা করা উচিত, অথচ কি আশ্চর্য, তা পারছি না। কেন? সত্যি মেনে নিতে এত কষ্ট পোহাতে হয় কেন আমাদের? এই জগৎ বড়ই অদ্ভুত, কখন কাকে কোথায় কিভাবে মোহজালে আটকে দেয় বলা যায় না। তা সরে গেল। জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দূরে মাঠ প্রান্তরের দিকে তাকে বিষণ্ণ কণ্ঠে বলল,
যদি গত জন্ম থাকতো তবে না হয় বিশ্বাস করে নিতাম গত জন্মের কৃত কোনো পাপ কাজের কারণেই আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। আপনজন ভেবেছিলাম যাদের, তাদের মুখোশ চোখের সম্মুখে খসে পড়ছে। তেদার চোখে আর অশ্রু ফোঁটা সামান্যটুকু অবশিষ্ট নয়। বিচলিত মন বারে বারে ছুটে বাইরে বেরিয়ে ছুটে যেতে চায়, খাঁচাবন্দি হয়ে থাকতে অপারগ। দ্বিধা পড়ল। সত্য স্বীকার করতে দ্বিধা নেই, এই কথা মিথ্যা নয়। আজ রাত পর্যন্ত মনে প্রাণে চাইছিলাম যেন ইফতি আমারই থাকুক, বন্ধু স্বামী যাই হোক না কেন তবু যেন আমার থাকুক। ওকে হারাতে চাইছিলাম না। অথচ কি অদ্ভুত, এখন মনে হচ্ছে শত্রু হিসেবেও ইফতি মর্তুজাকে সহ্য হবে না আমার। আরও একজন মানুষ যুক্ত হয়েছেন ঘৃণার তালিকায়। নিজের জন্মদাতাকে ঘৃণা কিভাবে করব সৃষ্টিকর্তা? এই কেমন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? শুভে সাদিকের আভা দেখা দিয়েছে পূর্ব দিগন্তে। কতক্ষণ একধানে জানালা পেরিয়ে সদূর মাঠঘাটের দৃশ্যে চোখ রেখে বসেছিল তার ঠিক নেই দ্বিধার। শুভে সাদিক হতে দেখে বলল, এই পরিষ্কার প্রস্ফুটিত প্রভাত আমার জন্য নয়। জীবনের সকল ছন্দ সুর তাল লয় হারিয়ে গেছে সেই কবেই। অদ্ভুত ছন্দ পতনে চলছে জীবন। তারপর আমি জীবনকে হারিয়ে ফেলেছি একটি ধূলি মাখা কোলাহলময় সন্ধান নগরীর ভিড়ে। আজ দিদাকে ওর বাড়িতে দিয়ে আসবে ইফতি, সেজন্য অফিসেও যায়নি ও। দিদা নিজে সব রান্না করেছে আজ। দুপুরে খাবার খেয়ে রুমে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে ইফতি। দিদা মাত্র রুমে আসলো ড্রয়িং রুমে থেকে, হাতে একটা কফির মগ। হাসি হাসি মুখ নিয়ে ইফতির সামনে এসে দাঁড়ালো। কফির মগটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য বানিয়েছি, নিন। ইফতি ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে কফির মগটা হাতে নিয়ে বলল, আমার তোকে গতকাল থেকে সন্দেহ লাগছে খুব। দিদা ইফতির পাশে বসতে বসতে বলল, কেন? তোর এত আলগা পিড়িত আমার সহ্য হচ্ছে না। নিশ্চয়ই কিছু একটা ঘাপলা আছে, বল কি করেছিস? কি করেছি? কিছু করিনি তো আমি। আসলে আজ চলে যাব তো, তাই একটু ভালো ব্যবহার করে যাচ্ছি, যাতে আপনি সেসব সারা জীবন মনে রাখেন। ইফতি তড়াক করে উঠে বসে বলল, আপনি করবি না? তোর সাথে কি আমার আপনি আর তুমি সম্পর্ক? না তা নয়, তবে আপনি অত্যন্ত ভালো মানুষ কি না, এজন্য আপনি বলি। গুরুজনেরা বলেন ভালো মানুষদেরকে আপনি সম্বোধন করতে, আমিও তাই করছি। তা আজ হঠাৎ মনে হচ্ছে আমি ভালো মানুষ, এর আগে কেন মনে হয়নি তোর? আগে তো বুঝতে পারিনি, গতকাল থেকেই মনে হচ্ছে আপনি দুনিয়ার মধ্যে অন্যতম মানুষদের মধ্যে পড়েন। কিরে, রাতে তো সম্মোহন করিনি, জাস্ট একটু ছুঁয়েছি বলে কি সম্মোহিত হয়ে গেলি নাকি? দিদার উপর ঝুঁকে পড়ে ভুরু নাচিয়ে কথাটা বলল ইফতি। দিদা কিঞ্চিত হেসে বলল, হবে হয়তো। ইফতি উঠে বসলো, দিদার হাত ধরে বলল, তুই কিছু বুঝতে পারিস না? কি? কিছু না, আমি বাইরে বেরোচ্ছি কিছুক্ষণের জন্য, একটা কাজ আছে, কাজটা সেরে ফিরে এসে সন্ধ্যার পরে তোকে তোর বাপের কাছে পৌঁছে দিয়ে আসবো, ওকে? হুম। দিদা তৈরি হচ্ছে। লং ফ্রকে আর লম্বা ওনায় নিজেকে ঢেকে ঢুকে নিল ও। ওনা কপাল অব্দি টেনে দিল, পুরো শরীরে ভালোভাবে জড়িয়ে নিল। ড্রেসিং টেবিলের আইনে নিজেকে একবার দ্বিধা অনুভব করতে পারল। বহুদিন তার বাঁকা চোখের কাজলের ছোঁয়া লাগেনি, বহুকাল হয়ে গেল সে চোখে কাজল লাগেনি। তার শুষ্ক ঠোঁটে নেই পুষ্প শোভিত লাল রঙের ছোঁয়া। কতদিন হলো আজ এসবের? দিদা হিসাব করতে ব্যস্ত হলো। হিসেবের ছক কষতে গিয়ে বুঝতে পারল দিনগুলো খুব বেশি নয়, অনেকটা অল্প সময়। তবুও অদ্ভুতভাবে দ্বিধার মনে হচ্ছে বহুকাল কেটে গেছে, জনম জনম পেরিয়েছে। দ্বিধা দীর্ঘশ্বাস চালো, বিড়বিড় করে বলল, এই দীর্ঘশ্বাস কেন নয় শেষ নিঃশ্বাস। উঠে দাঁড়ালো দ্বিধা, স্বচ্ছ আয়নে নিজের প্রতিবিম্ব ছুঁয়ে পড়ল। এক জনমে আমি তোমারে পাই বা না পাই, পরজনমে যেন এই পোড়া কপালে শুধুমাত্র তোমারই পাই সুখালয়। দিদা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হলো। আর শীতে আচ্ছন্ন মনে অবলীলায় পড়ল, পরিবর্তন হয়েছে আমার লজ্জা, সামান্য কিছু হবে হয়তো। মামিমা বলতো বিয়ের পরে মেয়েদের মধ্যে পরিবর্তন ঘটে, স্বামীর আদর ভালোবাসায় মোটা জাতা হয়ে ওঠে। এই পরিবর্তন তো আমার মধ্যেও এসেছে,
কিন্তু একে কেমন পরিবর্তন বলবো, ভালোবাসার নাকি ঘৃণার? তিতার কথার মাঝে রুমের দরজা খট করে খোলার শব্দ হলো। ও পেছন ফেরার প্রয়োজন বোধ করলো না, চুপচাপ আয়নায় তাকিয়ে নিজেকে দেখতে মনোযোগী হলো। তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল। রেডি? জি। তিতা এবার ফিরে তাকালো। ইপ্তি ওকে এক ঝলক দেখে বলল, বাহ, ভালোই তো। বউ বউ লাগছে দেখি। না লাগার কথা ছিল নাকি? হুম, আসলে তুই তো আর শ্বশুরবাড়ি থেকে 2 দিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছিস না, বরং চিরজীবনের জন্য এখান থেকে যাচ্ছিস। যেসব মেয়েরা 2 দিনের জন্য শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে যায় তাদেরকেই বউ বউ লাগা উচিত, কিন্তু তোর ক্ষেত্রে তো তা নয়। আপনি পাগল? তিতা হালকা হেসে বলল। ইপ্তি তোয়াক্কা না করেই বলল, চোখে কি যেন মিসিং। কি? কাজল বোধ হয়। আর আর কি? ঠোঁটে রং, যা বউদের অলংকার সত্তা, ওই দুটো হলে জবরদস্ত হতো, বুঝলি? জি বুঝলাম। আর কি থাকলে ভালো হতো আপনার মতে? আপনি করে বলার কি আছে, তুই করেই বল। দিনকে দিন কেমন যেন অপরিচিত হয়ে যাচ্ছেন, এজন্যই। হাসবো নাকি কাঁদবো? আমার মামু বলতেন পুরুষ মানুষকে কান্না কাটিতে মানায় না, তাই হাসতে পারেন, মাইন্ড ফ্রেশ হবে, শরীরের জন্য উপকারী। বুঝলাম। আপনি বুঝদার মানুষ। রোস্ট করলি নাকি প্রশংসা করলি? বুঝদার ছাগলেরা প্রেমের ভাষা বাদে সবই বুঝতে পারে। রোস্ট করিনি। আপনি মুরগি নন, ধরা দেননি। ছাগলটা কে? ছাগল তো কত মানুষই হয়, যারা কিছু বোঝাতে পারে না তারা দুনিয়ায় সবচেয়ে বড় ছাগল পাগল। এদেরকে ধরে ধরে পাবনা মেন্টাল হাসপাতালে অ্যাডমিট করানো উচিত, তাই না বলুন? জানি, কথাটা আমাকে বললি, তবে সহমত। আপনি ছাগল হলে কাঁঠাল পাতা খান না কেন? জানেন আমাদের প্রতিবেশী কাকার 2টো ছাগল আছে, লিগাল ছাগল। ওরা কাঁঠাল পাতা খায়। মানুষের মস্তিষ্কে হানা দিয়ে মাথা খাওয়া ছাগল নয় ওরা। ভাই, এত কিছু থাকতে আমাকে মস্তিষ্ক খাওয়া ছাগল বললি? আপনি অপমান বোধ করলেন? এটা মানায় না। ছাগলদের দাড়ি আছে, আপনার নেই, ক্লিন সেভ। তবে অবশ্য ঝাঁকড়া চুল আছে, অদ্ভুত। আমাকে তোর অদ্ভুত মনে হয়? বর্তমানে আপনি গোটা মানুষটাই তো অদ্ভুত। সে যাই হোক, বাদ দিন। শুনুন, বল। একটা অনুরোধ। কি? এখান থেকে চলে যাওয়ার পরে আর কখনো আমার নামটাও মনে করবেন না, প্লিজ। তিতা অনুরোধের শ্লেষেই কথাটা বলল। ইপ্তি শুনে কিছুক্ষণের জন্য থমকালো, পরমধ্যে স্বাভাবিকভাবে বলল, ওহো, কামন ত্রিধা, তোকে মনে করার কোনো ইচ্ছা নেই আমার। তিতার আর জবাব দিতে ইচ্ছে করলো না। একটা ব্যাগে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল। ইপ্তি যখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে ব্যস্ত, তিতা ওর দোপাট্টা ভাঁজ করতে করতে বলল, মাঝে মধ্যে কি মনে হয় জানেন? ইপ্তি আয়নায় নিজেকে দেখতে দেখতে প্রশ্ন করলো। তিতা বলল, মনে হয় আমাদের বন্ধুত্বটা মিথ্যে ছিল হয়তো। না হয় আমারই মিথ্যা, না হলে আমরাই মিথ্যা ছিলাম। না হয় আমরাই মিথ্যা ছিলাম। কেন বলুন তো? সব কিছু কি এমন মিথ্যা হওয়ার কথা ছিল? সব তোর বাপের দোষ। ওকে, মানলাম সব আমার বাপের দোষ। তা আপনার কোনো দোষ নেই? আপনি কি সাধু? শোনেন, একটা কথা বলি। এই দুনিয়ায় সবাই সবার জায়গায় ঠিকঠাক স্বার্থপর। অন্যের কথা তারা ভেবে দেখে না। তাদের কাজের জন্য যে অপর দিকের মানুষের ওপর কতটা প্রভাব পড়ে তারা তা জানতেও চায় না। উদাহরণস্বরূপ যদি বলি, আমার জন্মদাতা বাপ আর আপনি যেই ব্যক্তিদের তালিকায় আমার জন্মদাতা বাপ আর আপনি সেই ব্যক্তিদের তালিকায় পড়েন। যাই হোক, আফসোস করে আর কি লাভ বলুন? চলুন, আমি তৈরি। তিতা ওনাটা টেনে নিল কিছুটা। ইপ্তির চুল আসে এক নজর দেখলো ওকে, তবে বাড়তি আর কোনো কথা বলল না। পা চালিয়ে দ্রুত বাইরে আসলো। তিতা ওর পিছু পিছু চলল। ইপ্তি ড্রাইভিং করছে মনোযোগ সহকারে। তিতা বাইরে পরিবেশ দেখছে। গাড়ির গতি 100-র উপরে। দুপাশে সাই সাই করে গাছপালা ঘর বাড়ি ছাড়িয়ে যাচ্ছে বিদ্যুতের গতিতে। তিতা একবার ঘাড় ঘোরালো। ইপ্তির মনোযোগের ন্যূনতম ভাগ ওর দিকে নেই, সম্পূর্ণটুকুই সামনের আগত পথের দিকে। তিতা কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যখন ইপ্তির আচরণের হেরফের হলো না, তখন বিরক্তি দিতে বড়ু কুচকে চজাতীয় উচ্চারণ করে মুখ ফিরিয়ে নিল তিতা। গালে আলতোভাবে হাত ঠেকিয়ে স্টার্ট ভঙ্গিতে বাইরে দৃষ্টি ফেলে ধীরস্বরে বলল, বিপরীত সত্তাকে গুরুত্ব দিতে জানে না যে জন,
কে বলে তাকে মহাজন? যে কোনো কিছুর গুরুত্ব তার মাঝে দূরত্বের অন্যতম কারণ। আজকের এই যন্ত্রণাটুকুও একদিন সুখকর হবে, বিষাদের অসুখে বাধা পড়বে না। মিলিয়ে নেবেন মর্তুজা সাহেব। আপনি আমাকে দুঃখ দিয়ে জিততে চেয়েছেন, কিন্তু শেষ জয়টা আমারই হবে। দেখে নিয়েন, বিষাদকে জড়াতে দিব না নিজের সাথে। সুখে থাকবো, বেশ ভালোই থাকবো। আপনাকে ছাড়া দিব্যি কাটিয়ে দিব দিনকাল। বিষাদকে ভালোবেসে কয়দিন বাঁচা যায় বলুন? ইপ্তি ঘাড় না ঘুরিয়ে আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো। কি বিড়বিড় করছিস? কিছু না। দিদা জবাব দিল। আর কোনো কথা হলো না গাড়িতে। 4 কিলোমিটার পথ পেরিয়ে গাড়ি যখন তিধাদের বাড়ির সামনে এসে থামল, তখন সন্ধ্যের শেষ ভাগ। আধার নেমে এসেছে চারিপাশে। আসমানে আজ গোলাকার একটি চাঁদ জ্বলজ্বল করছে। মেঘের আড়ালে ক্ষণিক বাঁধে বাঁধে তা লুকোচুরি খেলছে। সুইকা দ্বারদশীর চাঁদখানা সারা সম্বরে তার জ্যোতি গাড়ি থেকে নেমে দাঁড়ানো দুজন নরনারীর উপর ফেলছে। দিদার মুখের উপর জ্যোৎস্নার আলো পড়তেই তা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আসমানে চাঁদ যেন ছুঁয়ে দিতে চাইল জমিনের চাঁদটাকে। ইপ্তি দিদার দিকে তাকিয়ে কিছু একটা পিপি করলো। দিদা তার খেয়াল হলো না। ওর দৃষ্টি গাড়ির সীমানায়, ওর দৃষ্টি বাড়ির সীমানায়। গেটের কাছে দারুণ বসে আছে, ঘাড় কাত করে ঝিমুচ্ছে সে। ইপ্তি হাত বাড়িয়ে গাড়ির দিকে দেখিয়ে বলল, নে, চলে এসেছিস তোর বাড়িতে, ভেতরে যা। আলবিদা। ইপ্তি তাড়াহুড়ো দেখাচ্ছিল বেশ। দিদাকে আর কিছু বলার সুযোগ দিল না। পিছু ফিরে গাড়ির দিকে হাঁটা ধরল। দিদা ধীর এবং দ্বিধান্বিত পায়ে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। মনে মনে খুব করে চাইল ইপ্তি যেন ওকে আটকায়, একবার যেন ফিরে আসে, মুখ ফুটে কিছু যদি বলে। তবে এমন কিছু হলো না। পেছনে গাড়ি চালু হওয়ার শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো দ্বিধা। দেখলো ইপ্তি নেই, ওর গাড়িখানা দূরে ছুটছে। গাড়ির গ্লাস ওঠানো। দিদার আর দেখা হলো না ওকে। সামনের পথে পা বাড়িয়ে ও বলল, ক্রোধে প্রতিহিংসায় অন্ধ হয় যারা, ভালোবাসা কখনোই চিনতে পারে না তারা। আজ বৃহস্পতিবার। দিদা চলে যাওয়ার আজ 2 দিন বাদে ফার্ম হাউসে এসেছে ইপ্তি। এই 2 দিন সে বাড়িতেই ছিল, তার বাবার সাথে সময় কাটিয়েছে। মাত্র ফার্ম হাউসে প্রবেশ করে সোফায় বসে জুতা খুলছিল ইপ্তি, তখনই ওর ফোনে কল আসলো একটা। স্ক্রিনে বাবা লেখা শব্দটা জলজল করতে দেখে মুখে স্ফুটিত হাসি ফুটে উঠল ইপ্তি। কল রিসিভ করতে ওপাশ থেকে বয়স্ক কণ্ঠধারী ব্যক্তি বলে উঠলেন, কিরে বাপ, কই তুই? অফিস ছুটি তো অনেকক্ষণ আগে হয়েছে না, এখন কোথায় আছিস? আমি ফার্ম হাউসে আছি বাবা, আজ এখানেই থাকবো। অফিসের কিছু কাজ আছে, নিরিবিলিতে করব। কাল অফিস করে তারপর বাড়ি ফিরবো। চিন্তা করো না। তোমার শরীর এখন কেমন আছে? দুপুরের পরের মেডিসিন নিয়েছো তো? হ্যাঁ বাপ, নিছি। তা শোন, তুই আসার পরে কাগজপত্রগুলো তোর কাছে রেখে দিস। কেন বাবা, তুমি রেস্টুরেন্টগুলো দেখবে? কাগজ তো তোমার কাছে থাকা উচিত। আমি রেখে কি করব? না রে বাপ, বয়স হয়েছে আমার, এখন সব কিছু দেখার শক্তি আর নাই। তুই বরং চাকরির সাথে সাথে ব্যবসাটাও টুকটাক দেখে নিস। আমি ফিরে এসে এই নিয়ে তোমার সাথে কথা বলবো। এখন রাখছি, নিজের খেয়াল রেখো। রাতে কল করব। ইতি ফোন কেটে দিয়ে নিজের ঘরে চলে গেল। ঘরের দোরগোড়ায় প্রথম কদম ফেলতেই ওর কিছুটা অস্বস্তি হলো। হঠাৎ করে দ্বিধার কথা মনে পড়ে গেল। সে একসময় এখানে ছিল কিছুদিনের জন্য, যদিও সাময়িক এবং পুরনো কথা। তবু ইপ্তি মনে করতে চাইল না। বিরক্তি সহকারে মাথা নাড়ল। এখন পোশাক পাল্টে ফ্রেশ হয়ে নেবে ও। এজন্য আলমারি থেকে পোশাক বের করতে আলমারির পাল্লা খুলল। দরকারি গেঞ্জি আর লুঙ্গির খোঁজ করতে আলমারির উপরে ড্রয়ারগুলো এলোমেলো করলো ইপ্তি। শেষমেশ যখন লুঙ্গিটা খুঁজে পেয়ে টান দিতে গেল বাইরে বের করার জন্য, তখনই লুঙ্গির সাথে সাথে একটা ছোট্ট ভাঁজ করা কাগজের টুকরো বের হয়ে আসলো সেখান থেকে। বিস্ময়ের সাথে পর্যবেক্ষণ করে ইপ্তি দেখলো এটা একটা চিরকুট জাতীয় কিছু হবে। ফ্লোরে পা ঝুলে বিছানায় বসে ধীরে সুস্থে চিরকুটটা খুলল ইপ্তি। সেখানে ছোট ছোট অক্ষরে লেখা আছে, প্রাণ, কত কথাই তো বলার ছিল আপনাকে। রাগ, জেদ, ইগো, আবেগ, ঘৃণার বাইরে গিয়ে বলতে আর পারলাম কই? এই আমিটাকে চিরজীবনের জন্য ভুলে গেলে কৃতজ্ঞ হব। ইতি, আপনার কেউ নই। ইপ্তি চিঠিটা পড়ল একবার, দুবার, বারবার। সম্পূর্ণ অপত্রটিতে একটিমাত্র শব্দই বারংবার ইপ্তির চোখে বিঁধল, তা হলো প্রাণ। শব্দটি যে কেন এবং কী কারণে বুকে এসে বিঁধল তার ব্যাখ্যা ইপ্তির কাছে নেই। তবে হঠাৎই তার অনুভব হলো কিছু একটা হারিয়েছে সে, ভয়াবহ প্রয়োজনীয় কিছু, যাতে তার প্রাণ লুকিয়ে আছে, যাতে সে সুখ খুঁজে পেত একসময়। অথচ
সে তা স্বেচ্ছায় হারিয়েছে। ইপ্তি নেমে পড়লো বিছানা থেকে, সামনের দেওয়ালের দিকে এগুলো ও নিজেকে নিজে আঘাত করলো বার কয়েক। হাতের উল্টো পিঠ রক্তাক্ত হলো চরমভাবে, রক্ত চুয়ে চুয়ে পড়ছে। সেদিকে কোনো খেয়াল নেই ইপ্তি। চিকুট পড়ে আছে ওর হাতের সামনে, এক ফোঁটা রক্ত চুয়ে পড়লো চিঠির প্রাণ শব্দদ্বয়ের উপর। ইপ্তি সেদিকে এক পলক চেয়ে দেখে পিপি করে বলল, প্রতিশোধের খেলায় আমি জিতে গেলেও মস্তিষ্কের খেলায় আমি হেরেছি। তোকে হারিয়েছি, আমার অর্ধ অংশকে হারিয়ে ফেলেছি, তোর কাছে খারাপ হয়ে গেছি প্রাণ। এই একটি মাত্র চরম ভুল। ইপ্তির চোখ লাল হয়ে গেছে। পুরুষ মানুষ কাঁদতে জানে না। বুঝার পর থেকেই কোনোদিন এক ফোঁটা অশ্রু বের হয়নি চোখ বেয়ে। সর্বোচ্চ যন্ত্রণায় নিজেকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ইপ্তি উঠে দাঁড়ালো, কোনো কিছু ভাবার প্রয়োজন বোধ করলো না। বলছে সে চরম মাত্রায় করেছে, এর প্রায়শ্চিত্র না করলে চরম অশান্তি তরবারির মতো তীক্ষ্ণ যন্ত্রণা ঘিরে ধরবে ইপ্তিকে, যার শোধ সে ইহজন্মে মেটাতে পারবে না। খুলে রাখা শার্টটা গায়ে জড়িয়ে গাড়ির চাবি নিয়ে দ্রুত বেরিয়ে গেল ইপ্তি। গাড়ি স্টার্ট দিয়ে যাত্রা পথের দিকে এগুলো। তিতার বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে ইপ্তি। সামনে দাঁড়িয়ে তিতার বাবা তারেক ইকবাল, মুখে তার বিষণ্ণতার ছাপ। দেখে মনে হয় কতগুলো রাত নির্ঘুম কেটেছে তার। চোখের নিচে পড়েছে কালি। আগের মতো সেই হম্বিতম্বি আর অহংকারী ভাবটা তার মাঝে দেখতে পেল না ইপ্তি। বুকে হাত গুজে তার দিকে তাকিয়ে আছে ও। তারেক ইকবাল হালকা তেজযুক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এখানে কেন এসেছো? সব কিছু ধ্বংস করেও শান্তি হয়নি? ত্রিধা কোথায়? ওর জন্য এসেছি। অকপটে জবাব দিল ইপ্তি। তারেক ইকবাল বললেন, ওকে দিয়ে তোমার কাজ কি? কে হও তুমি ওর, যে ওর ব্যাপারে খোঁজ নিতে এত অধিকারবোধ দেখাচ্ছ? তারেক ইকবালের কথার ঝাঁজকে তোয়াক্কা না করেই কপট হেসে ইপ্তি বলল, ত্রিধা আমার বউ, এখনো ডিভোর্স হয়নি ওর সাথে আমার। এই জন্যই শ্বশুরবাড়িতে বউয়ের খোঁজ নিতে আসলাম শ্বশুর মশাই। গা জ্বালানো কথাবার্তা বলবে না। আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। জোর করে বিয়ে কোনো সম্পর্কের কাতারে পড়ে না। যাকগে, যা গেছে গেছে। ডিভোর্স পেপার তোমার পাঠানোর কথা ছিল 2-1 দিনের মধ্যে। তা যদি দিতে চাও তবে দিয়ে বিদায় হও। আপনার সাথে জামাই শ্বশুরের আলাপ করতে আসিনি। আপনার মেয়ে কোথায় তাই বলেন। বলা যাবে না। তারেক ইকবাল বললেন। ইপ্তি সোফায় পায়ের উপর পা তুলে বসতে বসতে বলল, তাহলে আমিও শ্বশুরবাড়ি থেকে নড়ছি না। বাড়িতে তো মহিলা মানুষ নেই। চাটা বানাতে পারেন তো নাকি? না আমি বানিয়ে নিয়ে আসবো? তা কাজের বুয়া কই? এ তো জেনে তোমার কাজ কি বাপু? তোমার শর্ত পূরণ করছি না সব? চাকরি ছেড়ে বসে আছি। রেস্টুরেন্টের জমি দলিল সব সই সামলাত মতো ফেরত দিয়েছি। নোটিশ বোর্ড সরানোর ব্যবস্থা করছি। তাও কেন পেছনে পড়ে আছো? আপনার মেয়েকে দরকার। কিন্তু কেন? আগে বলুন, সে কোথায়? সে নেই। নেই মানে? বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছিল ইপ্তি। তারেক ইকবাল জবাব দিলেন না। সোজা ড্রয়িং রুমের কোনাকুনি ঘরের দিকে পা বাড়ালেন। ফিরে আসলেন যখন, তখন তার হাতে একটা ভাঁজ করা কাগজ দেখা গেল। তিনি সেটা এসে ইপ্তির হাতে তুলে দিয়ে বলেন, এটা পরে বিদায় হও। ইপ্তি কাগজটা হাতে তুলে নিল। সেটা খুলে দেখলো লম্বা একটা চিঠি লেখা রয়েছে। ধীরে সুস্থে সেটা পড়তে শুরু করলো ইপ্তি। বাপজান, প্রিয় লিখলাম না, কারণ হঠাৎ করেই আমার প্রিয়র তালিকা শূন্য হয়ে গেছে। সেখানে বর্তমানে কোনো মানুষ অবস্থান করছে না। অবস্থান করছে এক রাস বিতৃষ্ণাবোধ। কেন বলুন তো? কারণ কি এর জানেন? আমার জীবনে দুজন পুরুষের গুরুত্ব ছিল সর্বাধিক। প্রথমজন অবশ্যই আপনি, আর দ্বিতীয়জন ইফতি মর্তুজা নামক লোকটি। আজ এ কথা প্রকাশ্যে স্বীকার করতে দ্বিধা নেই আমার। কিন্তু হঠাৎ করে কি হলো বলুন তো? আপনারা দুজন কেমন অচেনা হয়ে উঠলেন আমার কাছে। অপরিচিতদের মতো আচরণ শুরু করলেন। আপনি পড়লেন ক্ষমতা আর টাকার নেশায়, আর ইফতি মর্তুজা মত্ত হলো প্রতিশোধের নেশায়। মাঝখানে পিষ্ট হলাম পাপিষ্ঠ আমি। গত জন্মে কি পাপ করেছিলাম কে জানে? যদিও গত জন্ম বলে কিছু হয় না। থাকলে না হয় নিজেকে একটু সান্ত্বনা দিতে পারতাম। আপনাদের দুজনের মুখোশ যখন আমার সামনে উন্মোচিত হলো, জানেন কতটা হতভম্ব হয়েছিলাম তখন? চমকে উঠেছিলাম। কেন জানি মনে হয়েছিল আমি সম্পূর্ণ এতিম হয়ে গেছি সব দিক দিয়ে। আশ্চর্যজনকভাবে এসবের সূচনা যখন হয়েছিল, তখনও আশা করেছিলাম আপনাদের মধ্যকার দ্বন্দ্ব মিটে যাক।
আপনারা দুজনেই ঠিক থাকুন, অথচ সত্য মানুষকে আয়নার মতো পরিষ্কারভাবে সব কিছু দেখায়। আমাকেও বোধহয় দেখিয়েছে, কত বোকা ছিলাম না আমি। আপনাকে আমি কতটা গুরুত্ব দেই তা বোধহয় আপনি জানেন না। এজন্য একজনকে ভালোবেসেও আপনার পছন্দের ছেলেকে বিনা প্রশ্নে বিয়ে করতে রাজি হয়েছিলাম। একটা উচ্চ বাক্য করিনি যাতে আপনি কষ্ট না পান। এতটুকুও বলিনি যে আমি একজনকে ভালোবাসি। সব কিছু চুপচাপ মেনে নিলাম। আর এসবের মূল্য জন্মদাতা হয়ে আপনি এভাবে দিলেন। ক্ষমতার আর টাকার নেশায় অন্ধ হয়ে নিজের মেয়েকে হারাম খাইয়েছেন সারা জীবন। অন্যের হক মেরেছেন, মিথ্যার একটা পর্দা দিয়ে রেখেছিলেন আমার চোখের ওপরে। আপনাকে আর ইফতি মর্তুজাকে আমি কখনোই ক্ষমা করব না, অন্তত বেঁচে থাকতে তো নয়। দুজনই একই বনের পশু আপনারা, পার্থক্য করা যায় না। একজন ক্ষমতার নেশায় অন্ধ আর একজন প্রতিশোধের নেশায়। সব কিছুর ঊর্ধ্বে আমাকে রাখেননি আপনারা, ভুলে গেছেন চরমভাবে। আপনি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসলে কখনোই হারামের টাকা খাওয়াতে পারতেন না। আর ইফতি মর্তুজার কথা কি বলবো, তার কাছে আমার গুরুত্ব কোনো কালেই ছিল না। না হলে জোরপূর্বক বিয়ে করে আমার সম্মানহানি করে সমাজে আমাকে হাসির পাত্র বানিয়ে ছাড়তো না। শব্দ সংখ্যা ফুরিয়ে গেছে, কলম যে আর চলে না। সম্পর্কগুলোর মতোই শেষবারের মতো বলছি, আমি আপনাকে ঘৃণা করি। ইতি আপনার কাছে মরে গেছি, বিশেষ কিছু নই। ইপ্তি চিঠিটা পুরো শেষ করে ঠোঁট কামড়ে বসে রইল। মাথার রাগ দপদপ করে জ্বলছে ওর। তারেক ইকবাল ওর চিঠি পড়া শেষ হয়েছে দেখে বলেন, ফিরে আসার পর ত্রিদা আমার কাছে জানতে চেয়েছিল কি এমন করছি আমি যার জন্য ওকে এমন ফল ভোগ করতে হলো। তখন আপনি কি বলেছিলেন? কি আর বলবো, সব সত্যি স্বীকার করতে বাধ্য হয়েছিলাম। ওর মুখ দেখেই বুঝেছিলাম সব আগেই জেনে বসে আছে। তখন বললাম আমার সারা জীবনের সকল কর্মকাণ্ডের কথা, কীভাবে ঘুষ খেয়ে এত টাকা পয়সা বাড়ি গাড়ি করেছি। তোমার বাবার সম্পর্কে না জেনে বিল্ডারের কাছ থেকে টাকা খেয়ে মিথ্যা মামলা দায়ের করতে সাহায্য করে, তোমাদের রেস্টুরেন্ট সিলগালা করে, আর জমিকে অবৈধ ঘোষণা করে বন্ধ করে দিয়েছি। তোমাদের জমি সরকারের অধীনে তুলে দেওয়ার নাম করে বিল্ডারের হাতে তুলে দিয়েছি ক্ষমতার অপব্যবহার করে। এই শোক সামলাতে না পেরে তোমার বাবা হার্ট অ্যাটাক করলেন। তারপর তো তুমি ওকে জোর করে তুলে নিয়ে বিয়ে করার পরে শর্ত দিলে যদি চাকরি না ছাড়ি আর তোমাদের সকল জমিজমা ফেরত দেওয়ার ব্যবস্থা না করে তাহলে আমার মেয়েকে সব জানিয়ে দেবে। তোমার কাছে এসবের যত প্রমাণ আছে সব দেখাবে, ওকে টর্চার করবে। তারপরও তো আমি তোমার শর্ত পূরণ করলাম আর ত্রিদাকে ফেরত দেওয়া হলো। এসব তো গাল গল্প নয়, তবে ত্রিদার কাছে নতুন ছিল। এসব শোনার পরেও ও স্বাভাবিক ছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ভেবেছিলাম ওর তেমন কিছু যায় আসে না এসবে, কিন্তু গত পরশু সকালে চিঠিটা ওর ঘরের টেবিলের উপরেই পাই। সেদিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। মেয়েটা প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠতো। বেলা 10টায় যখন দেখলাম ঘরের দরজা বন্ধ, তখন দারোয়ানকে নিয়ে দরজা ভেঙে ভিতরে দেখি ও নেই। বাড়ির পিছনের গেটটা খোলা ছিল, বুঝলাম সেখান থেকেই চলে গেছে। তারপর ঘরে এটা পাই, আরেকটা ছোট কাগজ ছিল। ওতে লেখা ছিল যদি ওর খোঁজ খবর করার কেউ চেষ্টা করি আর ও জানতে পারে তাহলে বিষ খেয়ে না হয় গলায় দড়ি দিয়ে মরবে। এটার পরও আমি আর ওর খোঁজ খবর করার চেষ্টা করিনি। আমি আমার পাপের জন্য অনুতপ্ত, কিন্তু আমি একজন বাবা হয়ে কিভাবে চাইবো আমার মেয়েটাকে হারিয়ে যাক। কথা বলতে বলতে তারেক ইকবালের গলা ধরে আসলো। তিনি আফসোস করতে করতে সোফায় বসে কপাল চাপড়াতে লাগলেন, আহাজারি করতে লাগলেন। ইপ্তি পকেটে হাত রেখে উঠে দাঁড়ালো, বলল, আমার বউকে আমি খুঁজে বের করে ফিরিয়ে আনবো। কপাল আপনি বসে বসে কপাল চাপড়ান। তারেক ইকবাল আহাজারি থামিয়ে বলেন, তোমার বউ মানে ডিভোর্স পেপার দেবে না? আমার মেয়ের ডিভোর্স হওয়ার কথা তো তোমার সাথে। আমার মেয়েকে বউ বউ করছো কেন? ডিভোর্স দিচ্ছি না। আর ডিভোর্স পেপার পাঠাবো কেন? ওয়াই? মেয়ে তো আপনার নেই এখানে। তার ডিভোর্সটা হবে কার সাথে? আপনার সাথে? ছ্যা। তুমি একটা অন্তত মানের বেয়াদব, অসভ্য ছেলে। তোমার মুখে আমার মেয়ের নাম শুনলে ভয় হয় আমার। ভয় পাবেন না,
আপনার মতো হারাম খাওয়াবো না ওকে। পরিশ্রম করে উপার্জন করে যা কপালে জুটবে তাই খাবে, অন্তত শান্তিতে থাকবে। সোজাসাপটা জবাব দাও, ডিভোর্স কেন দেবে না? আমাদের মধ্যে তো এই ডিল ছিল না। ইপ্তি দরজার দিকে এগোতে এগোতে বলল, ডিভোর্স দেওয়া হচ্ছে না আপনার মেয়েকে।